এই হচ্ছে আমার আলোচনাটা। আর এক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? জি স্যার, কোথায় প্রশ্নগুলো আসছে? জাস্ট 3টা প্রশ্ন আলোচনা করতে হবে, জাস্ট 3টা। তিন চার দিন সময় আছে, 3-4 দিন সময় আছে স্যার। আমি সকল বিষয়ে খুবই দুর্বল, ওখান থেকে পড়াশোনা শুরু করলে আমার দ্বারা সম্ভব কিনা? পলাশী যুদ্ধে জয় করেছিল ইংরেজরা মাত্র 8 ঘন্টার একটা যুদ্ধে। এখনো 3-4 মাস সময় আছে, আপনি পারবেন না কেন? আপনি চিন্তা করেন, ভাবেন, বুক লিস্টগুলো কালেকশন করেন, সম্ভব হলে আমাদের বিসিএস কনফারেন্স শাখায় আপনি অ্যাডমিশন নেন, এরপর আমাদের সাথে আলোচনা করেন, যোগাযোগ করেন, অবশ্যই সম্ভব। 3 মাস 4 মাস এটা হিউজ টাইম, আপনি যদি একাগ্রতার সাথে প্রিপারেশন নেন। মাহবুবুর রহমান ঢাকা কলেজ থেকে বলেছেন, আমি বিএসএস এমএসএস শেষ করেছি ইকোনমিক্স থেকে, আমি যদি পছন্দ হিসেবে ইকোনমিক ক্যাডার দিই তবে এক্ষেত্রে কতটুকু সমীচীন হবে? এখানে আপনার জন্য পরামর্শ হচ্ছে ইকোনমিক ক্যাডার একটা ভালো ক্যাডার, তবে যেহেতু শুধু 4টি পোস্ট আছে, সেক্ষেত্রে এটা প্রথম চয়েস দেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রশাসন ক্যাডার, পুলিশ, কর, কাস্টমস, পরিসংখ্যান, খাদ্য, আনসার এবং শিক্ষা ক্যাডারগুলোর ক্রমগুলো বলে দেবেন। আশা করি উত্তরটা পেয়ে গেছেন, কারণ আমরা যে চয়েস লিস্টটা দিয়েছি এখানে এটা অলরেডি ডেসক্রাইব করা হয়েছে। আব্দুস সোবহান লিখেছেন, আমি যদি শুধু শিক্ষা ক্যাডার বাছাই করি তাহলে কি বিশেষ কোনো সুবিধা পাবো? আমি পুলিশ ক্যাডার বাছাই করলে কত নাম্বারে দেব? পুলিশ ক্যাডার চয়েস করলে আমাদের থার্ড অপশন যেটা আছে, আপনার যদি পুলিশ বিভিন্ন কারণে বেশি পছন্দ হয়, আমাদের থার্ড অপশন যেটা আছে ক্যাডার চয়েস লিস্টে, এটা অনুসরণ করতে পারেন। আর শিক্ষা ক্যাডার যদি প্রথম চয়েসে দেন, একটা সুবিধা আছে ভাইভাতে, আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন সেই বিষয়ে আপনি ক্যাডার হতে চাচ্ছেন, এটা ইতিবাচক মনোভাব তৈরি করবে। আপনার সাবজেক্টটা লিখে দিলে খুব ভালো হতো। আরেকজন লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে বিসিএস কনফারেন্স কোচিং সেন্টারের আনুষঙ্গিক সুবিধাগুলো কি? শুধুমাত্র কর্পোরেট শাখা ফান্ডগেট কেন্দ্রিক? আমি অন্য শাখাতে লাইব্রেরি, যাতায়াত, খাবার, নিউজ পেপার ভিত্তিক শুরু করার ব্যাপারে জানতে চাচ্ছি, গ্রুপ ইত্যাদি ইত্যাদি। থ্যাংক ইউ, খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন। আনফর্চুনেটলি আমরা হয়তো খুব ভালো করে বুঝাতে পারি নাই। এই সুবিধাগুলো প্রাইমারিভাবে আমাদের সম্মানিত বর্তমান এমডি ম্যাডাম দায়িত্ব নিয়েছেন 1 মাস আগে। উনি আসার পরে এখানে লাইব্রেরি ফ্যাসিলিটিসটা আমাদের আগে থেকেই ছিল, ওটাকে নতুন করে নতুন সিলেবাস ভিত্তিক বই আনা হয়েছে গত সপ্তাহে, আরও কিছু প্রক্রিয়াধীন আছে। আর আমাদের যে লাইব্রেরি সুবিধাটা বিসিএস কনফিডেন্স লাইভ মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার প্রতিষ্ঠিত সবগুলো সেন্টারে আছে এবং বিগ স্পেস নিয়ে আছে। অন্যান্য যে সুবিধাগুলো এটা আমরা পর্যায়ক্রমে অন্য শাখাগুলোতেও দিব। আপনি আমাদের ঢাকার সবগুলো ব্রাঞ্চে এই সুবিধাটা পর্যায়ক্রমে পাবেন। আপনি যে কোনো ব্রাঞ্চে আমাদের ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রফেশনাল ক্যাডারে পোস্ট থাকলে ক্যাডার চয়েসটা কেমন হবে? এগ্রিকালচার ক্যাডার 397টা পোস্ট। এগ্রিকালচার ক্যাডার যদি আপনার প্রথম পছন্দ যদি হয় এগ্রিকালচার, আপনি 1 নাম্বার চয়েস এটা দিতে পারেন 5th অপশন অনুযায়ী। আর যদি 1 নাম্বার পছন্দ না হয় তাহলে আপনি বোথ ক্যাডার সিলেকশন করবেন। সেক্ষেত্রে আপনি প্রথম অপশন যেটা আছে, প্রথমে প্রশাসন, সর্বশেষ এডুকেশন আছে, আপনি এডুকেশনের জায়গায় এগ্রিকালচার হয়ে যাবে। কারো বাবার নাম ভুল আছে, তবে এসএসসি ও ন্যাশনাল আইডি কার্ডে একই রকম আছে, এই নাম ইউজ করলে ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে কিনা? আপনি শুদ্ধটা অ্যাকর্ডিং টু ইউর সার্টিফিকেট শুদ্ধ করে আপনি ফর্ম ফিল আপ করেন এবং বাই দিস টাইম এই যে পরবর্তী প্রক্রিয়াগুলোর মধ্যেই আপনি আমার মনে হয় 15 দিন 20 দিনের মধ্যে এটা কারেকশন করে নিতে পারবেন। আপনি আগে ফর্ম ফিল আপ করে ফেলেন শুদ্ধভাবে, দেন আপনি কারেকশন করিয়ে নেন। কোনো পরীক্ষা দিতে না পারলে 100 টাকা জরিমানা দিতে হয়, এই নিয়মটা বাদ দিলে ভালো হতো কিনা? আমি একটু বলি, আমরা নতুন দায়িত্ব নেওয়ার পরে এমডি ম্যাডামকে আমি বিশেষ করে বোঝানোর চেষ্টা করছি, আমাদের জিয়া স্যারও বোঝানোর চেষ্টা করছেন। সেটা হচ্ছে এই বয়সে সবাই গ্র্যাজুয়েটস, বিভিন্ন বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে পড়া গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা নিজস্ব দায়িত্বে পরীক্ষা দিবে, এখানে জরিমানা কিসের? আমরা ওনাকে রাজি করিয়েছিলাম, এখনই হাততালি দেওয়ার দরকার নাই, কথাটা শেষ হয় নাই। আমরা ওনাকে রাজি করিয়েছিলাম, উনি বলেন যে ঠিক আছে আপনারা যদি ভালো মনে করেন পরীক্ষামূলকভাবে চালু করেন। আমরা প্রথম 2টা পরীক্ষায় আপনাদের উপরে পরিপূর্ণ কনফিডেন্স রেখে আমরা ধরা খেয়েছি। সেটা হচ্ছে আপনারা পরীক্ষার ব্যাপারে একটু অমনোযোগী হয়ে গেছেন, পরীক্ষার হলকে আপনারা লুজ বলেছেন, ঢিলে ঢালা বলেছেন। আমরা একটু টাইট হওয়ার জন্য, একটু হার্ড হওয়ার জন্য আমরা এই নিয়মটা পুনঃপ্রবর্তন করেছি। আপনি যেটা বলছেন, কখনো যদি আমাদের মনে হয় যে সবাই একটা সন্তোষজনক মাত্রায় গুড় ইউজ করতেছে, দায়িত্বশীল হয়েছে, তখন এই জরিমানাটা আমরা বাতিল করব, আপাতত নয়।
যারা চাকরি করে তারা কিভাবে কোন সময়ে গ্রুপ করে পড়ালেখা করতে পারবে, চাকরিজীবীদের কোনো আলাদা স্টাডি গ্রুপ করার পরিকল্পনা আছে কিনা? জিয়া স্যার মনে হয় বলেছেন শুক্র শনিবার 2 দিন কিন্তু আমাদের চাকরিজীবীদের জন্য গ্রুপ স্টাডির ব্যবস্থা আছে। আর আফটার ঈদ মানে আমাদের এই 10-15 দিন পরে, ঈদের পরে আমাদের সন্ধ্যা 7টার ব্যাচটা আবার রিওপেন হবে। তো আশা করি সমস্যা হবে না। চাকরিজীবীদের প্রিপারেশন নেওয়া সহজ। যারা চাকরিতে আছেন ওরা জানেন এই চাকরিটা কত দ্রুত ছাড়া উচিত এবং বিসিএস ক্যাডার কত দ্রুত হওয়া উচিত। সুতরাং আপনারা আমার মনে হয় নিজেরাই যথেষ্ট সচেতন। ভোটার আইডিতে কেউ নিজের 2টা নাম ব্যবহার করলে সমস্যা হবে কিনা, নিজের 2টা নাম কীভাবে ব্যবহার করা হয় আমার কাছে ক্লিয়ার না। একই নেশনের ভিতরে 2টা ভিন্ন নাগরিকত্ব প্রদর্শন, আপনি ব্যক্তিগতভাবে একটু কথা বলবেন, বিষয়টা আমার কাছে ক্লিয়ার নয়। স্বাস্থ্য পরীক্ষাতে শারীরিক কোন কোন ক্ষেত্রে প্রার্থী স্বাস্থ্যগতভাবে ডিসকোয়ালিফাইড বলে বিবেচিত হবে? আপনি যেখানে আসছেন সুস্থভাবে কথা বলছেন, আমি ধরে নিয়ে আসছি আপনার লেখাটাকে দেখে আপনি সুস্থ মানুষ, আশা করি সমস্যা হবে না। একটা ইউরিন টেস্ট করাই, একটা উপরের নিচে বুকের একটা মাপ নাই, এটা খুব বেশি কিছু না। এরপরে বললে তো অন্যরা মাইন্ড করতে পারে, স্যাররাও বোধহয় গিয়েছেন, আমার একবার সুযোগ হয়েছিল টেস্ট দিতে যাওয়ার। একটা টেস্ট দিলাম, টেস্ট দিয়ে কিছু বলতে হয় না, 50 টাকা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যান এরকম বলছিল। সুতরাং হেলথ টেস্ট নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। পুরনো ঢাকা শাখায় পর্যাপ্ত সুবিধা নেই কেন? সেখানে এসি নাই। ওয়াও, এসি নাই। আমি আপনাদের সামনেই আমি ম্যাডামকে অনুরোধ করব, ঈদের 15 দিন পরের মধ্যে অর্থাৎ অগাস্টের 10 তারিখের মধ্যে পুরনো ঢাকায় এসি, যেহেতু এত সমস্যা হচ্ছে, একটা এসি দেওয়ার জন্য আমি ম্যাডামকে অনুরোধ করবো। আপনারা একটু হাততালি দেন যেন উনি এনকারেজ ফিল করেন। 35তম বিসিএস কোচিং করে আমরা আরো ভালো কিছু পেতে চাই, এবার কি তাই হবে? 35তম বিসিএস কোচিং করে আমরা হতাশ হয়েছিলাম, এবার কি তাই হবে? আশা করি ইনশাল্লাহ না। এরপরেও আমাদের মিস্টার আমিনুল, আমাদের একজন ক্যান্ডিডেট ভাই কথা বলেছিল, যারা 35তমতে ঘটনাক্রমে আমরা ছিলাম না, 36তম থেকে একটা পাস পথে আমরা আসছি। এরপরেও যদি আপনার মনে হচ্ছে কোনো একটা জায়গায় সার্ভিসের ত্রুটি দেখা যাচ্ছে, আপনারা সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করেন, আমরা 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা রিকভারি করার চেষ্টা করব। সরি স্যার, কালা কলম ছিল না। কি সুন্দর কথা, কালা কলম। আমি শুনেছি সারদা পুলিশ একাডেমিতে অনেক এসপি আছে যাদের উচ্চতা 5 ফিট 4 কম। আমার উচ্চতা 5 ফিট 3.5 এবং তার উপর একটু বেশি, 4 সামান্য একটু কম। আমি পুলিশ ক্যাডার দ্বিতীয়তে দিতে চাচ্ছি। যদি আমি আমার দ্বিতীয় স্থান পছন্দ পেয়ে যাই, তাহলে কি মেডিকেল টেস্ট ও ইত্যাদি ইত্যাদি হবে? মেডিকেল টেস্ট আউট হয়, তাহলে অন্য কোনো ক্যাডারে অর্থাৎ থার্ড চয়েসে কি পাওয়া যাবে? আহা, পুলিশ ক্যাডারের জন্য কি চিন্তা? তাহলে এটা কি বিশেষ কোনো সমস্যা তৈরি করবে? একটু যদি 2-1 পরিমাণ কম থাকে। আমি যেটা বলবো যে কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। কি দরকার রিস্ক নেওয়ার আপনার? ঠিক আছে, কারণ যদি বাদই হয়ে গেল, সবই গেল। তার চেয়ে কোনো একটা ক্যাডারে হলে 5 ফিট 4 নিচে হলে তো অন্তত আপনি চান্স পাবেন, একটা চাকরি তো পাবেন। তারপরে এরকম দিলেন, হঠাৎ বাদ হয়ে গেলে সব গেল। এরকম রিস্ক নিয়েন না প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এরকম সিরিয়াস একটা বিষয়ে, এটা খুবই সিরিয়াস বিষয়। বলো তো কি বিষয়? এটাকে খুব হালকাভাবে নিতে নাই। ওই টেলিভিশনে একটা আছে না, খুবই সিরিয়াস কাজ করে আমার আব্বু কি। তো এই বিষয়গুলোতে আপনারা ঝুঁকি নেবেন না প্লিজ। ঝুঁকি না নেবেন, স্যার যেটা বলছেন সেটাই ফলো করবেন প্লিজ। বিসিএস ক্যাডার হওয়ার পর এক ক্যাডার থেকে অন্য ক্যাডারে যাওয়া যায় কিনা? যাওয়া যায়, আপনি আরেকবার বিসিএস পরীক্ষা দিলে, অথবা ডিএস লেভেলে বোধহয় আবার ক্যাডার চেঞ্জের একটা পরীক্ষার অপশন আছে। বিসিএস সমবায় পরিবার পরিকল্পনা ক্যাডারের সুবিধা কি কি? বহু সুবিধা, নাম থেকেই বলা যায়। সমবায় ক্যাডার মানে হচ্ছে সমিতি করা, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস, এই সুবিধা আছে। পরিবার পরিকল্পনা ক্যাডার সুবিধা অনেক, সবগুলো সুবিধা রোজার মাসের মতো বিস্তারিত আলোচনা করা ঠিক হবে না। এটা অনেক কিছু ফ্রি পেয়ে কনফিডেন্সে আমাদের কনফারেন্সে আমরা আমাদের ভালো ভালো শিক্ষকদের আরো ঘন ঘন ক্লাস চাই, হবে ইনশাল্লাহ। একটু দেখবেন প্লিজ। আমি জিওলজিতে অনার্স করেছি, আমার চয়েস লিস্ট অ্যাডমিন, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, পুলিশ, ট্যাক্স সুন্দর সাজিয়েছেন। আমরা যে চয়েস লিস্টটা দিয়েছি, আমার মনে হয় এখানে 4টির মধ্যে আপনি প্রথমটা আপনি বিবেচনা করতে পারেন। আমি সকল বিষয়ে খুবই দুর্বল, এটা আগে বলা হয়েছে আর আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এখানে শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে। আর অল্প কয়েকটা প্রশ্ন করবো, এগুলো পড়া দরকার আছে। একজন লিখেছেন, অন্যান্য ভালো ভালো বিসিএস কোচিং থাকা সত্ত্বেও কেন আমি বিসিএস কনফিডেন্সে আসবো?
বিসিএস কোচিংগুলো যারা চালাচ্ছে এদের কোনো মালিক পরীক্ষার হলে যায় নাই, আমরা গিয়েছি, আমরা যারা চালাচ্ছি। আমি পরীক্ষার হলের টেম্পারেচার নিয়ে বললাম না, এটা অন্য কোনো মালিক যায় নাই বিধায় বলতে পারে নাই। আপনার টেম্পারেচার বোঝা দরকার আছে। আমাদের ডিএমডি স্যার কাজ করছেন আমাদের সাথে, একবার ক্যাডার হয়েছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2বার সিলেকশন পেয়েছেন। সো কাজ করেন, আমাদের উপরে বিশ্বাস করে ইনশাল্লাহ ভালো কিছু দিব। আর তাছাড়া আমরা আপনাদের সাথে মিশে কাজ করতে চাচ্ছি। আপনার কি লাগবে, অনেকেই জানেন না কি লাগবে, সেটা আমি জানি, আমি দিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরবিতে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ও ইংলিশে দুর্বল। আপনি পুরোটাই দুর্বল, সারাদিন লাইব্রেরি রুমে পড়ে থাকবেন, আসেন। আমি ইংরেজিতে অনার্স শেষ করেছি, তাই এমন কোনো ক্যারিয়ার চয়েস দিব যদি অলরেডি পেয়ে গেছেন, এটা আর না পড়ি। বিশেষ পরীক্ষায় কোটা পদ্ধতি কখন অ্যাপ্লাই হয়, এটা অনেক পরের কথা, প্রিলিমিনারিতে ভাবার দরকার নাই। ইন ডিটেল জানতে চাইলে টেবিলে আসবেন, বলে দিব। মুক্তিযুদ্ধ কোটা কখন চালু হয়, প্রিলিমিনারি রিটেনে নাই, ভাইভাও নাই। এরপরে সাধুনীতির প্রবর্তককে, স্যার আপনাকে করছি, সাধুনীতির কোনো প্রবর্তক নেই, এটা আপনি চলে আসছে ভাষাটা, শুধু চরিত্রনীতি প্রবর্তক প্রমোদ চৌধুরী। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম শ্রেণীর জব কি কি? অনেক আছে, মেলা মেলা, বুঝছেন, এটা এখন শেষ করা যাবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়, এইটা কনফ্লিক্টেড কোশ্চেন, পড়লাম না। আর হচ্ছে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিসিএস পাচ্ছে কিনা, পাইলে কোন ইউনিভার্সিটি থেকে পাচ্ছে? প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বাই দিস টাইম অনেক ক্যাডার বের হয়েছে, বুঝতে পারছেন। বাই দিস টাইম পুলিশে মুকিত ভাইয়ের কথা বলতে পারি, বেশ কয়েকজন আছেন। যেমন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসছেন হচ্ছে নর্দার্ন থেকে, আমাদের পুলিশে 12তম তৈমুর ভাই আছে, আপনাদের সাথে সেশনে আসবে, ইন ডিটেল কথাবার্তা বলবে। ও ফরেনে আছে আরমিন জাহান, উনি 30তম বিসিএস এ, একদম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আর আচ্ছা, প্রাইভেট জব করলে ফর্ম ফিলিং এর সময় দিব কিনা? প্রাইভেট জব কোনো চাকরি না, আন্ডার রেভিনিউ বাজেট যদি করেন তাহলে সেটা চাকরি, আদারওয়াইজ বাকিগুলো চাকরি না। হ্যাঁ, আমার প্রাইভেট জবের পুলিশ ভেরিফিকেশন হয়েছিল। আসলে পুলিশ ভেরিফিকেশন হলে কিছু না, একদম বিষয়টা ক্লিয়ার করে বলি। পিএসসি যেই চাকরি আপনাকে দিয়েছে শুধু সেই ইনফরমেশন তাদের ডেস্কে থাকে, এবং এরপরেও চাইলে জব চেঞ্জ করা যায়। অনেকে শিক্ষা ক্যাডার থেকে কাস্টমস এসেছে, যেমন শারমিন মজুমদার 28-এ শিক্ষা ক্যাডারে ছিল, এখন আমার জোনের এসি কাস্টমসে শারমিন মজুমদার 29-এ কাস্টমসে এসছে, ঠিক আছে। শিক্ষা ক্যাডারের থেকে এসছে বা বিভিন্ন ক্যাডার থেকে চেঞ্জ করে যায়, কোনো সমস্যাই নেই। আমি আইনের ছাত্র, বিসিএস ফর্ম পূরণ করার সময় জেনারেল ক্যাডার পূরণ করবো, করেন, কোনো সমস্যা নেই। আমাদের 4টার মধ্যে যে কোনো একটা পূরণ করেন। আর এছাড়া প্রবলেম হলে ডিএমডি স্যারের সাথে বা আমার সাথে বসেন। আবার আমার বাবা মুক্তিযুদ্ধের পরে ঠিকানা চেঞ্জ হয়েছে, পরিবর্তিত হচ্ছে। পরিবর্তন হওয়ার মধ্য করে একটা ইয়ে আছে, লিঙ্ক আছে, ওই লিঙ্ক পেপারটা লাগবে। আর এটা এখন দৌড়াদৌড়ির দরকার নেই, প্রিলিমিনারিটা ওভারকাম করেন, ছাঁটাই পরীক্ষা আসেন। কনফিডেন্স নীলক্ষেত শাখায় কি লাইব্রেরি ব্যবস্থা আছে? অবশ্যই ব্যবস্থা আছে, এবং লাইব্রেরিটা এসি সমৃদ্ধ, এসি লাইব্রেরি আছে। নীলক্ষেত শাখায় কি লাইব্রেরি ব্যবস্থা করা যাবে না? ফার্মগেট শাখা থেকে নীলক্ষেত শাখার সুযোগ সুবিধা বেশি। হ্যাঁ, আপনারা যদি নীলক্ষেত থেকে ফার্মগেটে খেতে আসতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা খাওয়ার ব্যবস্থা করব। যদি খেতে আসতে পারেন কোনো সমস্যা নেই। ম্যাথমেটিক্সের উপরে স্পেশাল ক্লাস কবে হবে যদি দয়া করে বলতেন? আগামী ঈদের পরে আমরা জানিয়ে দিব, ফেসবুকে বিভিন্ন জায়গায় জানিয়ে দিব। ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে যোগাযোগ করেন। আমার একটা থিম আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে 1 সপ্তাহের একটা প্যাকেজ চলবে। থিমটা কেমন? ওরা ধরে 1 সপ্তাহ করে একটা প্যাকেজ চালাবো। একটা তালি দেন ভাই, তাহলে পরে কথা বলতে পারি। একজন মজার প্রশ্ন করেছেন, ধোলাইখাল শাখায় সুযোগ সুবিধা কম। আমাদের ধোলাইখালে কোনো শাখাই নেই, তার মানে আমি আগে 2বার বিসিএস রিটেন পরীক্ষা দিয়েছি, বাদ পড়েছি, 35 এপ্রিলই হয় নাই। ভাই আপনার হচ্ছে গিয়ে পড়াশোনার ট্র্যাকের বাইরে আছে, একটু মানে আপনি মনে হয় নেগেটিভ অ্যাপ্রোচের ক্যান্ডিডেটদের পাশাপাশি আছেন, পজিটিভ অ্যাপ্রোচের ক্যান্ডিডেটদের পাশাপাশি আসেন। সময় হলে ফার্মগেটের লাইব্রেরিতে সারাদিন পড়ে থাকেন, এটা ভালো হবে, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। জনাব সাব্বির আহমেদ মুন্না স্যার কি শুধু জ্যামিতি পড়ান? বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি দেওয়া যাবে কিনা? যদি দেওয়া যায় সব কিছুই দেন। সাব্বির স্যারকে জ্যামিতি দিয়েছি, আশা করি ভালো লাগছে। সাব্বির স্যারের ক্লাস করেছেন কে কে? মুন্না স্যার, হাত তোলেন। ভালো লেগেছে? দিয়ে দিব, একদম প্যাকেজ করে দিব, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সব দিয়ে দিব। শুক্র শনিবারের স্পেশাল ব্যাচ আছে কিনা? এই ব্যাচে কিভাবে গ্রুপ স্টাডি করব? এই ব্যাচের জন্য আমরা শুক্র শনিবারের ব্যাচ চালু করেছি, 4 ঘন্টার করে ক্লাস চলবে, 4 ঘন্টার করে গ্রুপ স্টাডি চলবে। তবে ফ্রাইডে স্যাটারডে ব্যাচে বলছি, যাদের চাকরি একান্তই দরকার না, চাকরিটা ছেড়ে আসেন, কারণ ওনারা কিন্তু আইসিইউ পেশেন্ট, ইঞ্জেকশন দিলে বাঁচতেও পারেন, মরেও যেতে পারেন।
এই জন্য আপনি সম্ভব হলে চাকরি ছেড়ে আসেন, আর না হলে শুক্র শনিবার ম্যারাথন আমাদের যে কোনো একটা ব্রাঞ্চে করে থাকেন, ডাবল ক্লাস করেন, ট্রিপল ক্লাস করেন, সুবিধা হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। কনফিডেন্সের সকল ব্রাঞ্চে কি একই পদ্ধতি পরিচালিত হচ্ছে কিনা, সকল শিক্ষক কি সকল ব্রাঞ্চে যাচ্ছেন কিনা, তাহলে সর্বোত্তম ব্রাঞ্চ কোনটি? আমি শুনেছি ফার্মগেট সবচেয়ে ভালো ব্রাঞ্চ। ফার্মগেট সবচেয়ে ভালো ব্রাঞ্চ না, ফার্মগেটে স্টুডেন্ট সবচেয়ে বেশি, এটা ঠিক, কম্পিটিশনটা একটু বেশি, যেহেতু স্টুডেন্ট বেশি ফার্মগেট আর নীলক্ষেত ব্রাঞ্চে কম্পিটিশনটা একটু বেশি। শামসুল আলম স্যারকে কালকে সাভার ব্রাঞ্চের স্টুডেন্ট পেয়েছে, রাইট? সাভার ব্রাঞ্চে কালকে শামসুল আলম স্যার ছিলেন, আগামী দিন যাবেন হচ্ছে যাত্রাবাড়ি ব্রাঞ্চে। এইভাবে মেরিগুরাউন্ডে সব ব্রাঞ্চে ঘুরছেন, কারণ টিচারদের সাথে আমাদের ওইভাবেই বলা আছে স্যাররা যেন প্রত্যেকটা ব্রাঞ্চ নিজের ব্রাঞ্চ মনে করেই সার্ভিস দেয়। বিসিএস এর বিভিন্ন পদক্ষেপে প্রারম্ভিক ও পরবর্তী বেতন জানতে চাই। ভাই চাকরি হোক, বেতন গুণে শেষ করতে পারবেন না, শুধু বেতন, আরো অনেক কিছু আছে। বিসিএস কনফিডেন্স কেন সেরা, এদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য আপনাকে ক্যাডার সার্ভিসে প্রবেশ করানো, এর জন্য যা করা দরকার করবো, ঠিক আছে? প্রয়োজন আপনাকে প্রেশার দেওয়া দরকার হলে প্রেশার দেবো। আমি 5 ফিট 4.5 ইঞ্চি হলে পুলিশে যাওয়া যাবে কিনা, ইংরেজিতে দুর্বল হলে ফরেন ক্যাডার দেওয়া যাবে কিনা? ফরেন ক্যাডার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এখন থেকে প্রস্তুতি নেন, কারণ ফরেন ক্যাডারের জন্য প্রস্তুতিটা মনে হয় একটু শক্ত হওয়া উচিত। এখন যে সিটগুলো দেওয়া হচ্ছে সেগুলোর তথ্য আপডেট না, তথ্য কোনটা আমি বুঝি নাই। আমরা কোনো লেকচার শিট কিন্তু ছাড়ি নাই, এখন বুঝতে হবে, আমরা কিন্তু লেকচার শিট ছাড়ি নাই, আগামী সপ্তাহ থেকে লেকচার শিট ছাড়বো। এখন যদি কেউ শিট নিয়ে থাকেন তাহলে কোনো ফ্রেন্ডের কাছ থেকে ফটোকপি করে নিয়েছেন, সেটার লাইবিলিটি আমরা নিব না। আচ্ছা, যাত্রাবাড়ি শাখায় ভালো ইংরেজি শিক্ষক চাই, অবশ্যই। লাস্ট, বিসিএস পুলিশ আমার পছন্দ, কিন্তু ফরেন অ্যাফেয়ার্স কি দ্বিতীয় তৃতীয় চয়েসে দেওয়া যাবে কিনা? ফরেন অ্যাফেয়ার্স সেকেন্ড থার্ড চয়েসে না দেওয়াটাই ভালো, এটা ভাইবা বোর্ডে অন্যভাবে আলোচনা করতে পারে। তাহলে ঠিক আছে, এখন আমরা আমাদের পরবর্তী পার্টে চলে যাচ্ছি। প্রশ্নোত্তর পর্ব মোটামুটি শেষ। আমরা চেয়েছিলাম প্রশ্নোত্তর পর্বটা লাইভ করব, কিন্তু সময় কাভার দিতে পারবো না, এই জন্য হাতে হাতে নিলাম। আমাদের লাইভ করার ইচ্ছা আছে আগামী প্রোগ্রামগুলোতে। আমরা এখন আমাদের প্রেজেন্টারের কাছে চলে যাচ্ছি, নাসরিন নাহারকে পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করতে। ধন্যবাদ জিয়াউল ইসলাম স্যারকে তার প্রশ্ন উত্তর পর্ব অতি সংক্ষেপে শেষ করার জন্য। এবারে বিশেষ অতিথি স্যার এমিউস খান স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষেপে তার কিছু বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আজকে বিসিএস কনফিডেন্স আয়োজিত এই সেমিনারে সভাপতি, কনফিডেন্সের জন্মদাতা মরহুম লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের সহধর্মিণী তাসলিমা গিয়াস, আজকের এই সেমিনারের প্রধান আকর্ষণীয় ব্যক্তিত্ব, প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দার্শনিক ডক্টর প্রফেসর আনিসুজ্জামান, আমার মঞ্চভূমিষ্ঠ তরুণ সহকর্মীবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রী। আমি এখনও তোমাদেরকে ছাত্রছাত্রী মনে করি। আমি একটুখানি পরিচয় দিই। আমি বিসিএস এডুকেশন ক্যাডারের মেম্বার ছিলাম, সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর এবং বিভাগীয় চেয়ারম্যান ছিলাম। আমি রিটায়ার করার পরে, এবং রিটায়ার করেছি তোমরা অবাক হবে, আজ 15 বছর হয়ে গেল, 15 ইয়ার্স। রিটায়ার করার পর থেকেই আমি ঢাকাতে সেটেল। আর আজকের এই যে কনফিডেন্স দেখছো, এটা যিনি জন্মদাতা মরহুম লায়ন গিয়াসউদ্দিন সাহেবের সঙ্গে সংস্পর্শে আমি আসি, এবং মৃত্যুর 15 দিন আগেও আমি তিনি সাহচর্য ছিলাম। আমার এক সহকর্মী শামসুল আলম সাহেব বলছেন, এত বয়সেও তিনি কী করেন?
এই কনফিডেন্সে আসেন। বয়সটা বাধা না, আমি কনফিডেন্সে আসার একমাত্র উদ্দেশ্যই এই কনফিডেন্সের যিনি জন্মদাতা লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, তিনি আমাকে যে শ্রদ্ধা দিয়েছেন, দীর্ঘদিন তার সাহায্যে ছিলাম। আমার কনফিডেন্সে আসার উদ্দেশ্য ক্লাস নেওয়াটা বড় কথা নয়, কারোর সঙ্গে সাক্ষাৎ করা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো আমি মনে করি এই কনফিডেন্সে আসলে পরে আমি সেই গিয়াসউদ্দিন সাহেবকে দেখতে পাই। আজও মনে হয় গিয়াসউদ্দিন সাহেব এখানে বসা আছে, আজও মনে হয় গিয়াসউদ্দিন সাহেব ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছেন আর বিসিএস সিভিল সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কাজে রেস্ট এসিওর, আমি যতদিন সক্ষম আছি, বেঁচে আছি এবং সক্ষম, ততদিন আমি কনফিডেন্সে আসবো। ক্লাস নেওয়ার জন্য না, ক্লাস হয়তো নিলে নেব, আমি আসবো শুধু গিয়াস সাহেবকে এখানে দেখার জন্য। গিয়াস সাহেব এর মৃত্যুর পর, অকাল মৃত্যু, হঠাৎ মৃত্যু, তিনি মৃত্যুর পর যিনি এই প্রতিষ্ঠানের হাল ধরেছেন, নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 4টি সন্তানকে নিয়ে যিনি হাল ধরেছেন, তিনি আজকে এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি তাসলিমা গিয়াস। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তিনিকে দীর্ঘায়ু দেন এবং তার নেতৃত্বে মরহুম গিয়াসউদ্দিন সাহেবের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর আরও সমৃদ্ধি লাভ করে আমি এই দোয়া করি। আর বলার কিছু নেই, একটা দুইটা কথা শুধু বলি। বিসিএস পরীক্ষা দিতে গেলে সেখানে ইংরেজি এবং বাংলা দুইটা ভাষায় দক্ষতা থাকা উচিত। এই কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর সাদাত হোসেন বলেছিলেন একটা আলোচনায়, টক শোতে, যে 20 লাইন ইংরেজি এবং 20 লাইন বাংলা লিখতে পারে এমন একজন ক্যান্ডিডেট আনেন, আমি তাকে চাকরি দেব। হোয়াট ডাজ ইট মিন? যে 20 লাইন ইংরেজি লেখার সামর্থ্য আমাদের দেশে 90% ক্যান্ডিডেটের নাই। বাংলাও, ইংরেজি তো দূরের কথা, বাংলাও নেই। মাই ফার্স্ট সাজেশন, এখন থেকে বাংলার ইংরেজিতে ভালো করে প্রস্তুতি নাও। আর বেশি সময় নাই, নাহলে অনেক কিছু বলার ছিল। আরেকটি কথা, বিসিএস পরীক্ষার সাফল্য লাভের উপায়, এই উপায় নিয়ে অনেকে নানান অ্যাঙ্গলে কথা বলেছে। আমি মনে করি উপায় একটা গুণ থাকলেই সে অবশ্যই ক্যাডারভুক্ত। সেটা কি? সেটা হলো ডিটারমিনেশন। আমি সিভিল সার্ভেন্ট ক্যাডারভুক্ত হবই, এই ডিটারমিনেশন যদি থাকে দুনিয়ার কোনো শক্তি তোমাকে এখানে পিছপা করাবে না। একটা বাস্তব উদাহরণ দিই, ওই যে বসে আছে তরুণ সচিব, ইঞ্জিনিয়ার, তার ডিটারমিনেশন, সে উত্তরা ব্রাঞ্চে আমার ছাত্র ছিল, ফার্মগেটে আমার ছাত্র ছিল। হায়ার ডিটারমিনেশন, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেছে, প্রত্যেকটা ভাইবা মডেল অ্যাটেন্ড করেছে। আমরা যখনই বারিন্দা আমাদের পেয়েছে তখনই সে নানান সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছে। তার সে যে কী আগ্রহ, আমরা তার 3-4টা ভাইবা মডেল টেস্ট নিয়ে ওইখানেই তাকে সার্টিফিকেট দিয়েছিলাম যে অবশ্য তুমি ক্যাডারভুক্ত হবে। রেজাল্টের পরে দেখলাম ঠিকই ক্যাডারভুক্ত হয়েছে। তোমাদের মধ্যে যদি ডিটারমিনেশন থাকে ইনশাল্লাহ তোমরা পাবে। আর শেষ কথা, অনেক কিছু বলার ছিল, সেটা হলো তোমরা প্রিলিমিনারি পরীক্ষা দেবে। ইংরেজির একজন শিক্ষক বলে গেলেন আমাদের কনফিডেন্সে যে প্রিলিমিনারি মানে হলো বাছাই, আবার সে বলছে এটা ছাঁটাই। তা আসলে বাছাইও না, ছাঁটাইও না, এইটা আসল অর্থটা দাঁড়ায় প্রাথমিক। কিসের প্রাথমিক? বিসিএস পরীক্ষার প্রাথমিক স্টেজ। বিসিএস পরীক্ষার 3টা স্টেজ আছে।
একটা হলো প্রাথমিক, আর একটা হলো রিটেন, আর একটা হলো ভাই। প্রাথমিক যারা পরীক্ষা নিয়ে তারা প্রাথমিকভাবে যোগ্যতা অনুসারে একটা মেরিট লিস্ট করে, এখানে ছাঁটাইরও প্রশ্ন আসে না, বাছাইরও প্রশ্ন আসে। তারা অ্যাকর্ডিং টু মার্কস একটা লিস্ট করে, তারপরে রিটেনের সুযোগ দেয়, রিটেনে গিয়ে সেখানেও তারা একটা কোয়ালিফাইড মার্কস ধরে তারা সেখানে, তারপরে আবার আসে ভাইবা, সেখানেও ওই একই অবস্থা, কোয়ালিফাইড মার্কস ধরে তাদেরকে সেখানে ক্যাডার ডিক্লেয়ার করা হয়। আরেকটা জিনিস একটু জেনে রাখো, আজকের যে সিভিল সার্ভিস, তার জন্ম ইতিহাস কখন? জন্ম ইতিহাস 1600 খ্রিস্টাব্দে। তোমরা জানো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে ইংল্যান্ডে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়ে তারা ভারতে ব্যবসা বাণিজ্যের জন্য আসে। আর যখন গোটা ভারত তাদের অধীনে চলে আসে, তখন তাদের দেশীয় যে অ্যাডমিন সিস্টেম সেটা তারা চালু করে, আর তখন থেকেই হলো সিভিল সার্ভিসের গোড়াপত্তন। আজকে যে তোমার তারা এসে ভারতকে প্রদেশে ভাগ করলো, তারপরে বিভাগে করলো, জেলা করলো, থানা করলো, ইউনিয়ন করলো, পঞ্চায়েত করলো, এইভাবে একটা প্রশাসনিক কাঠামো তারা দাঁড় করিয়ে দিয়েছে। আমরা সেই কলোনিয়াল সিস্টেমটা পাকিস্তান আমলে 23 বছর লালন করেছি, বাংলাদেশের 43 বছর চলছে, এখনো সেই কলোনিয়াল সিস্টেমেই আমাদের আছে। কাজেই একটা স্বাধীন সার্বভৌম দেশে সেই কলোনিয়াল সিস্টেম কোনো দিন ভালো কার্যকর ভূমিকা রাখতে পারে না। যাই হোক, পরীক্ষা তোমরা দাও। আরেকটি কথা সর্বশেষ, সেটা হলো তোমরা প্রিলিমিনারিতে ভর্তি হয়েছ বা অনেকে হবে, কিন্তু তোমার টার্গেটটা কি থাকবে? তোমার একটা জিনিস মনে রাখো, যারা কনফিডেন্সে ভর্তি হবে এবং নিয়মিত ক্লাস করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের মধ্যে 90% প্রিলিমিনারি তারা পাস করে। 90% তাহলে প্রিলিমিনারি পাস করা মানে রিটেনের প্রস্তুতি। তোমার প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর রিটেনের জন্য মাত্র 2 মাস সময় পাবে। রিটেনেও কিন্তু সেই 1100 নম্বরের পরীক্ষা, কাজে 2 মাসের মধ্যে তুমি রিটেনের প্রস্তুতি নেওয়া তোমার পক্ষে সম্ভব নয়। কাজে আমি তোমাদেরকে বলবো, আহ্বান জানাবো, তোমরা প্রিলিমিনারির জন্য তোমরা প্রস্তুতি নাও। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা লেখাপড়া করতে হবে। এই 18 ঘন্টার মধ্যে 3 ঘন্টা করো তোমার রিটেনের একটা প্রাইমারি প্রস্তুতি রাখো, আর 15 ঘন্টা তোমার প্রিলিমিনারি পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি রাখো। ইনশাল্লাহ তখনই তুমি ক্যাডারভুক্ত হবে। আর আমি সময় নষ্ট করবো না, আমি তোমাদের ভবিষ্যৎ সফলতা কামনা করি। এখানে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব M.U. খান স্যারকে তার মূল্যবান বক্তব্য সংক্ষেপে শেষ করার জন্য। এবারে প্রধান অতিথির বক্তব্য দিতে আসছেন অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্নেহভাজন সভাপ্রধান, সহ আলোচকবৃন্দ, অতিথিবর্গ এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসলে আলোচনা করার কোনো সময় নেই। এইখানে আমি বহু প্রতিষ্ঠানে বক্তৃতা করার জন্য এসেছি। আজকের আশাটা একটু ব্যতিক্রম ধর্মী, এবং সত্যি কথা বলতে কি, এই কনফিডেন্স বিশেষ কনফিডেন্সের এই যে প্রতিষ্ঠান, এর সাথে আমার আজকে হলো 7ম দিন আর কি পরিচয়। আমি বিসিএস এর প্রশ্ন করি, বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করি, মানে ভাইবা নেই, কিন্তু আমি তো আর বিসিএস করিনি, কারণ আমি এদিকে যাই নাই। আমি এমএ পাস করার আগেই ইউনিভার্সিটি টিচার হয়ে গেছি, এবং 2বারে ইন্টারভিউ দিয়েছিলাম। বাকি পদগুলো আমি বিনা ইন্টারভিউ দিয়ে আমার প্রমোশন হয়েছে। সুতরাং আমার আসলে চাকরির যে কম্পিটিটিভ মার্কেট, এই সম্বন্ধে কোনো ধারণা নাই। অর্থাৎ আমি বলতে গেলে সত্যি প্রতিযোগিতার ভিতরে কখনো ঢুকিনি। 1 নম্বর কথা গেল। 2 নম্বর, আমি এখানে এসে আমি স্কুলে মাস্টার দিয়ে ইনফরমালি শিক্ষকতা শুরু করি। সেই হিসেবে আমার শিক্ষকতার বয়স 51 বছর।
1964 সালে প্রথম শিক্ষকতা শুরু করি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40 বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতা। কিন্তু তারপরে আমি এসে দেখলাম আমি অনেক কিছু শিখতেছি। এবং আমরা যারা আমাদের অ্যাকচুয়ালি ধারণা আমরা তো বেসিক্যালি থিওরিটিশিয়ান। এই ধরনের কোট আনকোট যে কোচিং সেন্টারের কথা বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমরা যারা আমার সামনে বসে আছো, আমি যেভাবে বলছিলাম অনেক বক্তৃতা করতে এসেছি এখানে, এরকম সিলেক্টেড মানে প্রত্যেকেই তোমরা আমার মনে হয় মিনিমাম তোমরা গ্র্যাজুয়েট। এইরকম বাছাইকৃত অডিয়েন্সের সামনে আমি বক্তৃতা এখানে কম করেছি। যখন মাস্টার্স লেভেলে পড়াই বা এমফিল পিএইচডি লেভেলে তখন তো হয়, কিন্তু তোমরা যারা এখানে, আমি তোমাদের তুমি করেই বলতেছি, তোমাদের যে বয়স না, তো আমি কনভিন্সড যে এটার প্রয়োজন আছে। এবং আমি যেভাবে দেখলাম, যেভাবে তারা টাইম ম্যানেজমেন্ট করেছে, প্রোগ্রাম শিডিউল করেছে, সাবজেক্টগুলোকে ডাইভার্সিফাই করেছে এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করেছে, এটা খুবই দরকার। এবং আমার মনে এভাবে গেলে, আমার তো দীর্ঘদিন বিশ্বাস করলাম প্রশ্ন করা, খাতা দেখার, ভাইবা নেওয়ার অভিজ্ঞতা, আমার মনে হয় তোমরা ভালো করবা। কারণ আমি বিসিএস একাডেমিতে পড়াই, পিএটিসিতে পড়াই, হ্যাঁ, সিভিল সার্ভিসে পড়াই, কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের রিসার্চ পার্সন হিসেবে আমার ধারণা আছে। তাতে আমি দেখলাম এই প্রতিষ্ঠান যেভাবে তোমাদের নিয়ে যেতে চাচ্ছে, তোমরা যদি সত্যি সত্যি পরিশ্রম করো তাহলে তোমরা ভালো করবে। আর একটা কথা বলে শেষ করি, পৃথিবীতে জিনিয়াসের সংখ্যা কম, অধিকাংশ লোক কিছু মাঝারি। এর মধ্যে যারা পরিশ্রমী হয় এবং সময়টা, যেগুলো বারবার বলা হয়েছে, সময়টা যদি ঠিক মতো ব্যবহার করে, তাহলে যে কেউ যে কোনো কিছু হতে পারে। সে যদি পাগল না হয়, অসুস্থ না হয়, অপ্রকৃতিস্থ না হয়, তাহলেই সে ভালো করতে পারে। তো আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা যারা এখানে এসছো আন্তরিকতা নিয়ে, স্যার বললেন উনি ছাড়া সবাই আমার থেকে বয়সে ছোটো, উনি আমার থেকে 10 বছরের বড়। আমার বয়স 66, ওনার বয়স 76, কিন্তু আমি দেখলাম ওনার তেজ আছে। আমার বড় ভাই, ওনার অবশ্য 1 বছর সিনিয়র, উনি 63 মাস্টার্স, উনি 62 মাস্টার্স। তো আমি এখানে কথা শেষ করে আমার অনেক দোয়া রইল। তারপরে যদি তোমাদের কখনো কোনো সাহায্য আমার চাও, আমার কাছে আসবো, আমি ইনশাআল্লাহ তোমাদের যতটা সম্ভব সহায়তা করব। এই কথাগুলো আমি আসলে অল্প সময় বক্তৃতা করতে পারি না, মজা করে বলি না, সময় নেই, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে হল ছেড়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে আমি মিনিমাম তো আমরা যারা সিনিয়র টিচার, আমরা একসঙ্গে 3 ঘন্টা ক্লাস নেই। যখন তরুণ ছিলাম তখন ছিল 1 ঘন্টা, তারপর হলো 1.5 ঘন্টা, এখন হচ্ছে 3 ঘন্টা। মানে সব দিন আসা যায় না, যেদিন আসে একবারে সেরে যাওয়া। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আবার একটা ক্লাস, এবং এটা একদিনে 3 ঘন্টা দিয়ে ছেড়ে দিই। বাকি 165 ঘন্টা আমি ফ্রি এবং তোমাদের জন্যে। তোমরা ভালো থাকো, জীবন পথে এগিয়ে যাও, তোমাদের স্বপ্ন পূরণ হোক, এবং এই প্রক্রিয়ায় বিশেষ কনফিডেন্স তোমাদের হেল্প করুক। এবং তাতে যদি আমার কোনো সহায়তা দরকার হয়, আমি তোমাদের জন্য প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানে এতক্ষণ জুড়ে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আথার ইয়াসির ফাহিম এবং আমার সাথে নাসরিন নাহার কেয়া। এবারে সভাপতির বক্তব্য এবং অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা প্রদান করতে আসছেন তাসলিমা গিয়াস, ব্যবস্থাপনা পরিচালক, বিসিএস কনফারেন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি মঞ্চে লায়ন স্যারের সাথে থাকতাম, আজকে লায়ন স্যার নেই। আমার মনে হয়েছে জীবনে আমি অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। যা হারিয়েছি তা হয়তো ফিরে পাবো না, আর যা পেয়েছি তাও কোনোদিন ভুলবো না। আপনারা দেখেছেন বাংলা বিভাগীয় প্রধান শামসুল আলম স্যার, উনি আমাকে মা বলে সম্বোধন করেছেন।
নবীন বয়সে বিধবা হয়েছি, শুধু উনি না, কনফিডেন্সের অনেক শিক্ষক আছেন যারা লায়ন্স স্যারের মৃত্যুর পরে আমার পাশে সত্যি আমাকে অনেক সম্মান দেখিয়ে মা সম্বোধন করে আমার পাশে দাঁড়িয়েছেন। আমার যেই পাওয়া, এটা আল্লাহ পাকের কাছে আমার জন্য বিরাট পাওয়া। তবে আমি অনুধাবন করেছি, হারিয়েছি পেয়েছি, কিন্তু এবার আমার দেবার পালা, আমি এবার দিতে চাই। আমার স্বামী বিসিএস কনফিডেন্স প্রতিষ্ঠা করেছিলেন 91 সালে। আপনারা তার সিডিগুলো দেখেছেন, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যাদের সাথে তিনি কাজ করেছেন তাদের মুখ থেকে আপনারা শুনেছেন। উনি নিঃস্ব অবস্থা থেকে আজ এই প্রতিষ্ঠানকে অনেক বড় একটা অবস্থানে রেখে গেছেন। 3 টাকার কলম, 3 টাকার কাগজ, মোট 6 টাকা নিয়ে বিসিএস কনফিডেন্সের যাত্রা শুরু হয়েছিল। আর উনি যেই অবস্থায় রেখে গেছেন সেটি ছিল 100 কোটি টাকার প্রতিষ্ঠান, এবং এখনো আছে। বিসিএস জগতে এমন কোনো পরীক্ষার্থী নেই যারা বিসিএস কনফিডেন্সের নাম শোনেননি। ঠিক বলেছি? আমার স্বামীর একটি স্বপ্ন ছিল 64টা ডিস্ট্রিক্টে তার 64 জন ডিসি থাকবে বিসিএস কনফিডেন্স থেকে পাশ করা। আমি তার স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটাতে চাই। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত এই প্রতিষ্ঠানকে সময় দিয়ে গেছেন। অনেক ভিডিও সিডিতে বলেছেন, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই কনফিডেন্সকে রক্ষা করবে, এই কনফিডেন্সকে অনেক অনেক উপরে নিয়ে যাব। তো উনি যে জীবনের যে অসমাপ্ত কাজগুলো করতে পারেননি, আমি তার সহধর্মিণী হিসেবে তার অসমাপ্ত কাজগুলো করে আপনাদের একজন হয়ে থাকতে চাই। লায়ন্স স্যারের মৃত্যুর পরে যেমন কান্নার রোল পড়েছিল, তেমনি আমি এমন কিছু করে যেতে চাই আমার এই স্বামীর প্রতিষ্ঠানের মাধ্যমে, যেন আমার মৃত্যুর পরেও মানুষ অনেক কিছু মনে করে। আমি চলে গেলাম, আমার এই শূন্যতা যেন অনেকের মাঝে থেকে যায়। আমার 4টি সন্তান রয়েছে, সেই সন্তান যেমন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, লায়ন্স স্যারের এই কনফিডেন্সও আমার কাছে